সাউন্ড শোনা যায় স্পিকার দিয়ে শুনতে পাই সাউন্ড করে টেনশন সাউন্ড সানাবাই করো কিছু নাই কিছু ভাইয়া আমি বইটাও দিয়েছি ভাইয়া আপনার বই নিয়েছিলাম দেশে বই ফেরত দেখেছি আর 25 সালের পাশে এগুলো পৃষ্ঠা খুলে ফেলা গেল আচ্ছা ওগুলা খুবই ইয়ে করছিলাম ফটো করছিলাম মাইকটা লাগান না শোনা যায় না কিছু ভাই এবার গাইড দিব না ভাই আপনি যদি সাজেশন দিতে না আগে মাইক লাগান মাইক জানেন না ইউজ করবেন কিছু শোনা যায় না চলো হাসনাদের জেনারেশন শুরু হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নেই অনেক সহজ আসলে জেনারেশন কঠিন এগুলো হচ্ছে মানুষের বানানো কথাবার্তা তবে এটা হচ্ছে তোমার পড়ার কৌশলের উপর কিভাবে চ্যাপ্টারটা পড়তেছো কথা কথা বইয়ের সিকোয়েন্সে অধ্যায় পড়া যাবে না বইয়ের সিকোয়েন্সে অধ্যায় পড়া যাবে না কারণ বইয়ের সবাই নেবেন বইয়ের টপিকের কোনো সিকোয়েন্স নেই এটা মোটামুটি আমি আমার সিকোয়েন্সে পড়াবো ঠিক আছে আমি আমার সিকোয়েন্সে পড়াবো আমি যেভাবে অলওয়েজ আমার নিজের একটা সিকোয়েন্স আছে আমি ওইভাবে পড়াবো ওকে পার্সোনাল সিকোয়েন্স ভাই বইটি কিনবো কি সেকেন্ড পেপার হাজির স্যারের বই অবশ্যই বই তো কিনবেন বই কিনতে হবে না ভাই আমি চাচ্ছি পুরাতন বইটি কিনতে মানে আগের সাথে কেন তোমার প্রশ্ন হবে নতুন বই থেকে তুমি পুরাতন বই থেকে কি লাভ সেম মানে চেঞ্জ হয়ে যেতে হয় চেঞ্জ হয়েছে তার জন্য পুরাতন বলতে গত বছরের টপিক আছে তাহলে সমস্যা নেই আচ্ছা চলো এখানে তোমার আসলে বই থেকে এক লাইনও পড়ার কোনো দরকার নেই আপাতত পুরা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন তুমি বই পড়বা এখন জেনারেশন বই টাচই করবা না ঠিক আছে যা ক্লাসে পড়াবো ততটুকু শেষ এর বাইরে এক লাইনও পড়ার কোনো প্রয়োজন নেই ওকে তো সবার আগে আসো এখানে আমি নরমালি বই হচ্ছে যে যোগে যোগে নরমালি যারা কিভাবে পড়ায় প্রথমে হচ্ছে বিস্তারিত আলোচনা ওই যে যোগে যোগের ইতিহাস এই সব ভংচং এগুলো পড়ায় এরপরে শুরু করে সবচেয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে ভোগার জিনিস যোগে যোগের নামকরণ একটা নামকরণ পড়ার কোনো দরকার নেই কিচ্ছু আসবে না কথাটা বুঝতে পারছো নামকরণ থেকে সর্বোচ্চ 1 নম্বর আসবে যদি তোমার ভাগ্য খারাপ হলে 1 মার্কের একটা এমসিকিউ আসবে ভাগ্য খারাপ হলে বলছি ভাগ্য ভালো হলে কিছুই আসবে না সব নামকরণ করে স্টুডেন্টরা 1 মাস সময় নষ্ট করে জাস্ট হয়তো কোনো দরকার নেই কিচ্ছু আসবে
জৈব যৌগ পড়বা ভিতরে ভিতরে তুমি নাম এমনি শিখে ফেলবা। যখন তুমি ভিতরে কনসেপ্টগুলো শিখবা তুমি এমনি এমনি যোগের নাম তোমার কি প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আলাদাভাবে নামকরণ শেখার কোনো দরকার নেই। জৈব যৌগের সবচেয়ে কঠিন জিনিসই হচ্ছে জৈব যৌগের নামকরণ। আসলে অনেক টাফ জিনিস, কিন্তু এটা তোমার কোনো কাজই আসবে না, বুঝছো? তুমি যদি টেস্ট পেপার খুলো দেখবে যে হাইয়েস্ট একটা এমসিকিউ আসছে, হাইয়েস্ট একটা এমসিকিউ। ওই এমসিকিউ তুমি এমনি পারবা। আসো তো আসলে বেসিক, এখানে বেসিক কি, তোমার এখানে কিছু বেসিক জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে ভাই এখানে বেসিক হচ্ছে এটাই, কার্বন। জৈব যৌগ মানে হচ্ছে কার্বন। কার্বনের হাত কয়টা বলো? এটা আমরা সবাই জানি। আচ্ছা, যেমনি হোক 4 হাত পূরণ করতে হবে কারণ, ঠিক আছে? এখন এই 4 হাতের অ্যারেঞ্জমেন্ট 4 রকম ভাবে হইতে পারে। এই 4 হাতের অ্যারেঞ্জমেন্ট 4 রকম ভাবে হইতে পারে। যে কোনো কার্বনের 4 হাতের অ্যারেঞ্জমেন্ট কয়ভাবে হতে পারে? 4 ভাবে। কিভাবে দেখো, প্রথম অ্যারেঞ্জমেন্টটা এরকম হতে পারে, এই সিম্পল 4টা সিঙ্গেল হাত, ঠিক আছে? 4 হাত পূর্ণ। এর পরের অ্যারেঞ্জমেন্টটা হতে পারে দুই দিকে দুইটা সিঙ্গেল হাত আর একটা ডাবল হাত, ঠিক আছে? আরেকটা কি ডাবল হাত। আচ্ছা, এবার দেখো সিঙ্গেল হ্যান্ড মানে কি বলো? সিঙ্গেল হ্যান্ড মানে কি? এগুলো কি অ্যাকচুয়ালি? এই সিঙ্গেল হ্যান্ড কি বলে? এগুলোকে বলে সিগমা বন্ধন, ঠিক আছে? এগুলো হলো আমার সিগমা বন্ধন। আর সমস্ত সিঙ্গেল হ্যান্ড এগুলো কি বন্ধন? সিগমা। আর যদি ডাবল হ্যান্ড থাকে এখানে একটা সিগমা হবে আর এটা কি হবে? পাই। এটা কি হবে? পাই। এই হলো আমাদের আরেকটা অ্যারেঞ্জমেন্ট। এর পরে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হতে পারে? একদিকে 3 হাত আর একদিকে 1 হাত, একদিকে 3 হাত আর একদিকে 1 হাত, ঠিক আছে? এভাবে হতে পারে অ্যারেঞ্জমেন্ট। তাইলে দেখো এই যে ত্রিবন্ধনটা আছে এখানে তোমার তো একটা সিগমা আর বাকি দুটো কি? বাকি দুটো হচ্ছে পাই। ওকে, একটা সিগমা। আরেকটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে একটা কার্বন থাকবে তার দুই দিকে দুই হাত, ঠিক আছে? এই হলো কার্বনের 4 হাতের কি অ্যারেঞ্জমেন্ট। এই 4টা অ্যারেঞ্জমেন্টের বাইরে তুমি কোনো অ্যারেঞ্জমেন্ট পাবা না। কথাটা বুঝতে পারছো? পুরো বই খুলে তুমি যখনই কার্বনকে দেখবা, যে কোনো কার্বনকে দেখবা তুমি এই 4টা অ্যারেঞ্জমেন্ট পাবা। কথাটা বুঝতে পারছো? এই হলো কার্বনের 4। মানে যদি দেখো যে কার্বনের 4 হাত কোনোভাবে পূরণ হয় না তাহলে বুঝবো যে তোমার মানে স্ট্রাকচার লেখাটাতে কি কোনো ভুল হয়েছে। বুঝতে পারছো কিনা? 4 হাত পূরণ করতে হবে। আচ্ছা, হ্যাঁ আমরা পরে দেখবো কার্বনের 2 হাতে থাকলে কি হয়। কার্বন নর্মালি 5 হাতে কখনোই থাকতে পারে না। আর কার্বন 3 হাতে থাকলে কি হয়, 2 হাতে থাকলে এগুলো আমরা আসবে পরবর্তীতে আসবে। আচ্ছা, এই বেসিক আমরা সবাই জানি। আচ্ছা, এর পরে যে বেসিকটা আমাদের লাগবে সেটা হচ্ছে যখন জৈব যৌগ পড়বা তখন তোমার কার্যকরী মূলক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা লাগবে। এগুলো তোমরা আগেও পড়ছো। ঠিক আছে, কার্যকরী আমি একটু সিরিয়ালি আলোচনা করবো, সবগুলো কার্যকরী মূলক করবো। সবার প্রথমে তোমরা পড়ছো কি বলো? অ্যাসিড। আর কি আছে? কার্যকরী মূলক। ঠিক আছে, অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত কিছু মনে আছে? CH2N+1 না এই জন্য আমরা সাধারণ সংকেত n সংখ্যক কার্বন থাকলে n+2 সংখ্যক কি থাকবে? হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা অ্যালকেনের পরে কি আসবে? অ্যালকেনের পরে কি আসবে? আচ্ছা, আমি অ্যালকেনের একটা एग्जांपल দিই। ধরো
প্রোপেন। আচ্ছা প্রোপেন মানে কি কার্বন হচ্ছে 3টা, তাহলে হাইড্রোজেন কয়টা? 3 গুণ 6 যোগ 2 কত হলো? 8। ঠিক আছে 8। তাহলে যদি 3টা কার্বন পাশাপাশি লিখো, ওকে, যেহেতু অ্যালকেন তার মানে এখানে কার্বনের সব হাত কি হাত? সিঙ্গেল হাত, কোনো ডাবল বন্ড কোনো ট্রিপল বন্ড থাকা যাবে না, সব কার্বন সিঙ্গেল থাকে। তাহলে কি করো তুমি সব সিঙ্গেল এন্ড দিয়ে দাও, এই যে সিঙ্গেল এন্ড সিঙ্গেল এন্ড। এইবার তুমি দেখো কার্বন 4 হাত কি ফিল হয়েছে? কিন্তু হয় নাই, এক হাত পূর্ণ হয়েছে। যেহেতু ডাবল বন্ড দেওয়ার কোনো সুযোগ নাই, দেখো যেহেতু ডাবল বন্ড দেওয়ার কোনো সুযোগ নাই, ট্রিপল বন্ড দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে কি দিতে হবে? সব নরমাল সিঙ্গেল হ্যান্ড দিতে হবে। তাহলে এগুলো তোমার বুঝতে হবে, কখন ডাবল বন্ড দিতে হবে, কখন ট্রিপল বন্ড দিতে হবে, কখন সিঙ্গেল। কখনোই হাইড্রোজেন আগে বসাইতে যাবে না, আগে তুমি কার্বনের 4 হাত ঠিকঠাক ভাবে পূর্ণ করে এরপরে তুমি হাইড্রোজেন যা লাগে তাই বসাও। হাইড্রোজেনের সংখ্যা দেখবে অটোমেটিক্যালি মিলে গেছে। তোমার যদি কার্বনের হাত ঠিক থাকে তুমি দেখবে হাইড্রোজেন তোমার হিসাবও করতে হবে না, অটোমেটিক্যালি মিলে যাবে। এবার দেখো তাহলে এটা কি ডাবল বন্ড দেওয়ার কোনো সুযোগ নাই। দেখো ডাবল বন্ড দেওয়ার কোনো সুযোগ থাকলে তো আমি ডাবল বন্ড দিয়ে দিতাম নাকি, যেহেতু দেওয়ার কোনো সুযোগ নাই তাইলে সিঙ্গেল হ্যান্ড দিতে হবে। তাহলে এই ফাঁকা হাতগুলো কি দিয়ে পূর্ণ করব? দেখো ফাঁকা হাতগুলো কি দিয়ে পূর্ণ করব? এইচ দিয়ে পূর্ণ করব, ঠিক দিয়ে পূর্ণ করব। কি হয়ে গেছে? এই হলো আমাদের প্রোপেন। ঠিক আছে, হচ্ছে তো এইভাবে কি তুমি অন্য যে কোনো অ্যালকেনের স্ট্রাকচার রাখতে পারবে না? সেম প্রসিজার, একটা বললে তো বাকিগুলো পারা যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অ্যালকেন গেল। দেখো আমি কিন্তু এখন খুব ডেপথে যাচ্ছি না এই মুহূর্তে, আমি প্রত্যেকটা কার্যক্রমগুলো তোমাকে রিমাইন্ড করাই যাচ্ছে। এগুলো ডেপথে যখন আমরা পড়বো অনেক ডিটেলস পড়ব পরে। আচ্ছা এরপরে আসো পরের বেসিক, এরপরে কি অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি বলতো? CN H2, ঠিক আছে না? এক সংখ্যক কার্বন হলে তার দ্বিগুণ সংখ্যক কি থাকে? হাইড্রোজেন থাকে। एग्जांपल ধরো আমি নিলাম C8, এটা 4 কার্বনের অ্যালকিন। আচ্ছা তাহলে আমি কি করব? দেখো 4টা কার্বন লিখো আগে। এখন যেহেতু এটা অ্যালকিন কারণ এটা ডাবল বন্ড আছে না, স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? ডাবল বন্ড থাকবে, এটা দ্বিবন্ধন থাকবে। এখন তুমি ডাবল বন্ড কই দিবা? আর ডাবল বন্ড তুমি যেখানে মন চাইবে কোথায় দিবা দাও। ধরো মনে হলো ভাই আমি ডাবল বন্ড মাঝখানে দিব, কোনো সমস্যা নেই। আবার ধরো তোমার মনে হলো না ভাই আমি ডাবল বন্ড এখানে দিব, তাতেও কোনো সমস্যা নেই, যেখানে মন চাই দাও, দিলেই হইছে। ওকে, তবে ব্যাপার আছে এখানে ডাবল বন্ড যদি জায়গা পরিবর্তন করে যৌগ আসলে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? এই দুটো যৌগ কিন্তু সেম না, দুটো সম্পূর্ণ আলাদা দুটো যৌগ, যেহেতু ডাবল বন্ডের অবস্থান কি চেঞ্জ হয়ে গেছে। কারণ ডাবল বন্ডের অবস্থান চেঞ্জ হয়ে গেলে যৌগের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটোই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে বাকি হাতগুলো কি দিয়ে পূর্ণ হবে বলো? সিঙ্গেল হ্যান্ড। তাহলে এখানে এক হাত, এই কার্বনে আরো 3 হাত লাগবে, এই কার্বনে তো 3 হাত লাগবে, এই কার্বনে আর এক হাত লাগবে, এই কার্বনে এক হাত। তাহলে হাতগুলো এবার এইচ দিয়ে পূর্ণ করব, এইচ এইচ এইচ। এবার তোমরাই বলো ভাই এই কার্বনে 4 হাত পূর্ণ করার জন্য হাইড্রোজেন কত লাগবে? 3টা না? এগুলো মুখোমুখি হিসাব করে বলতে হবে। এই কার্বন 2 হাতে তো অলরেডি আছেই, তাহলে আরো কি লাগবে? 2টা এইচ লাগবে। এই কার্বন দেখো 2 হাতের দিকে 1 হাতের দিকে 3 হাত শেষ, আর 1 হাত লাগবে, তাহলে একটা এইচ। এই কার্বন 2 হাতে আছে, তাহলে আপনার লাগবে এগুলো মুখোমুখি এভাবে হিসাব করে দেবো, সিম্পল জিনিস। ঠিক আছে, সবসময় এরকম লম্বা স্ট্রাকচার বা এরকম ডিটেইল স্ট্রাকচার আঁকার সময় তুমি পাবা না, তাহলে হাইড্রোজেনের সংখ্যা মুখোমুখি হিসাব করে নিতে হবে। আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিনের পরে কি আসবে আমাদের? অ্যালকিনের পরে কি আসবে? অ্যালকাইন। এরপরে আমাদের আসবে অ্যালকাইন।
সাধারণ সংকেত কি CnH2n -2 তাহলে অ্যালকিন থেকে হাইড্রোজেন আরো দুটো কম ধরো তুমি নিলা কার্বন 3টা তাহলে কত আসবে H4 তাহলে 3টা কার্বন লিখো পাশাপাশি তাহলে তুমি জানো এটা অ্যালকাইল এটা কি থাকবে ট্রিপল বন্ড তাহলে যে কোনো এক জায়গায় ট্রিপল বন্ড নাও বাকি সব সিঙ্গেল হ্যান্ড তাহলে দেখো কার হাইড্রোজেন কয়টা লাগবে এই কার্বনের কয়টা লাগবে তিনটা লাগবে এই কার্বনের কয়টা লাগবে H এই কার্বনের কোনো H দরকার নাই অলরেডি সে চারাতে আছে এই কার্বনে দেখো তিন হাত তো অলরেডি কমপ্লিট আর এক হাতে একটা H আচ্ছা অ্যালকাইলের পরে এরপরে আমাদের কি আসবে এরপরে আমাদের আসবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেটা একটা গুরুত্বপূর্ণ এরপরে কি আসবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড মানে কি আমাদের একটা অ্যালকাইল মূলক থাকবে তার সাথে একটা কি যুক্ত থাকবে হ্যালোজেন মানে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন যেগুলো একটা হ্যালোজেন থাকে এটার সাধারণ সংকেত কি দেখো যে কোনো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি আর ঠিক আছে না অ্যালকাইল মূলকে কি দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ করা হয় এই আর এর সাথে কি যুক্ত থাকবে একটা হ্যালোজেনকে বড় হাতের X দিয়ে প্রকাশ করা হয় অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত কি আর X তাহলে আর X দেখলেই তুমি বুঝবে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে আচ্ছা এখন এই আর এর জায়গায় কি বসতে পারে যে কোনো অ্যালকাইল মূলক এটা হতে পারে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল তো নরমালি তোমাদের এইচএসসি সিলেবাসে হাইয়েস্ট 4 কার্বন পর্যন্ত ভালো করে পড়লেই হয়ে যাবে বুঝছেন কয় কার্বন 5 কার্বন খুব রেয়ার তেমন একটা কোশ্চেন আসে যদি 4 কার্বন পর্যন্ত ভালো মতো আয়ত্ত করতে পারো যে কোনো পড়াশোনা অর্গানিক কেমিস্ট্রি প্রবলেম হয়ে গেছে আর এক্স আচ্ছা তাহলে দেখো কি হতে পারে CS3 যেটা মিথাইল মূলক নেই CS3Cl হয়ে গেছে একটা অ্যালকাইল হ্যালাইড যদি আমি C3H7 ক্লোরিনের জায়গায় ব্রোমিন লিখলাম ঠিক আছে এই সাইডটা হ্যালাইড ধরলাম C4H9 দিলাম ব্রোমিন কি হয়ে গেছে আরেকটা অ্যালকাইল এগুলো ডিরেক্টলি লিখতে পারো ভেঙে লিখতে পারো কোনো সমস্যা নেই যেমন এইটাকে যদি ভেঙে লিখি সেকেন্ডটাকে কি লেখা যাবে CS3 CH2 ঠিক আছে আর এটাকে যদি ভেঙে লিখি কি লেখা 4 কার্বন তাহলে CS3 CH2 3 কার্বন 4 আচ্ছা অনেক সময় এরকমও থাকে দেখো যদি এরকম থাকে দেখো আর CH2X এইটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড কথাটা বুঝতে পারছো এইটাও কিন্তু অ্যালকাইল আর CH2X অর্থাৎ তুমি এখানেও তুমি আরেক জায়গায় কি যে কোনো অ্যালকাইলগুলো বসাইতে পারবে তবে অ্যালকাইল হ্যালাইডের আসলে সাধারণ সংকেত মূলত এইটাই ঠিক আছে এই জিনিসটাও তুমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাইতে পারো বাট এটা হচ্ছে যে কম ব্যবহৃত হয় ঠিক আছে এরকম জিনিস তুমি পাবা কিন্তু আর CH2X এরকম জিনিস তুমি পাবা তাহলে এইটাও তোমার অ্যালকাইল হ্যালাইড সিম্পল জিনিস এগুলো আমরা আগেই পাই নেক্সট অ্যালকাইল হ্যালাইডের পরে আমাদের আসবে অ্যালকোহল এবারে কি আসবে এরপরে তোমার আসবে অ্যালকোহল
এরপরে তোমার আসবে অ্যালকোহল। কিছুই করতে হবে না, খালি হ্যালোজেন যেটা আছে আর এর সাথে যে হ্যালোজেনটা ছিল তাহলে ওএইচ দ্বারা রিপ্লেস করে দাও, শেষ হয়ে গেছে। এটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে। তাহলে আগের एग्जांपल গুলোতে তুমি যদি এখানে হ্যালোজেনের জায়গায় এখানে একটা ওএইচ বসায় দাও তাহলে এটা কি হয়ে গেল? অ্যালকোহল হয়ে গেল। ঠিক আছে, যেমন এটা কি বলো CH3OH, এটা হচ্ছে মিথানল, যদি এটা হয় CH3CH2 ইথানল, যদি হয় CH3CH2 CH2, এটা কি প্রোপানল। আচ্ছা যদি এরকম হয়, এদিকে দেখো, ইন্টারেস্টিং জিনিস তুমি দেখো, এইটা আর এই দুইটা জিনিসের দেখো আণবিক সংকেত কিন্তু সেম। দেখো কার্বন 3টা, হাইড্রোজেন 3 2 5 2 7 1 8টা, অক্সিজেন একটা, ঠিক আছে না? এখানেও সেম, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 3 1 4 3 7 1 8, অক্সিজেন। কিন্তু দেখো দুইটার কিন্তু স্ট্রাকচার আলাদা না, স্ট্রাকচার কিন্তু আলাদা। তাহলে কি দুইটার জন্য সেম হইলো? না, দুইটা সম্পূর্ণ কি যোগ? ভিন্ন যোগ। দুইটাই কিন্তু অ্যালকোহল, দেখো দুইটাই কিন্তু অ্যালকোহল, এবং দুইটাই দেখো 3 কার্বনের অ্যালকোহল, দুইটাই কিন্তু 3 কার্বনের অ্যালকোহল না, দুইটাই কিন্তু অ্যালকোহল, দুইটাই 3 কার্বনের অ্যালকোহল, বাট দুইটা কিন্তু ভিন্ন ধরনের অ্যালকোহল। ঠিক আছে না? ঠিক আছে, অ্যালকোহলের মধ্যেও আবার শ্রেণী বিভাগ আছে, এগুলো হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। এগুলো কখন পড়বো? এগুলো পরে পড়বো আমরা, ঠিক আছে? এখন এগুলো জানার প্রয়োজন নেই, এগুলো শিখাবো পরে। তো কিভাবে বুঝবো এটা প্রাইমারি, কিভাবে বুঝবো এটা সেকেন্ডারি, কিভাবে বুঝবো এটা টারশিয়ারি, এগুলো বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নিয়ে আলোচনা সামনে ক্লাসে আসছে। বুঝছি এটা সিম্পল, অ্যালকোহলের কনসেপ্ট একদমই সিম্পল, খালি OH দেখলেই চোখ বন্ধ করে এটা কি অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল গেল, অ্যালকোহলের পরে কি আসবে? অ্যালডিহাইড এবং কিটোন। আচ্ছা, অ্যালকোহলের সাথে আমরা একটু ইথারটাও ডিসকাস করি। অ্যালকোহলের সাথে আমরা ইথারটাও একটু বলি। ইথার কি দেখো, ইথার হচ্ছে সিম্পল জিনিস, ইথার হচ্ছে এটা আর ও আর প্রাইম, এটা হচ্ছে মানে যদি দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন থাকে, দুইটা কার্বনের মাঝখানে যদি একটা অক্সিজেন থাকে তাহলে সেটা কি? ইথার। ঠিক আছে, ইথার। এটা আমরা লক্ষ্য করো, এখানে আমি আর লিখছি, এখানে আমি আর প্রাইম লিখছি, এটা জিনিসটা তুমি বইতে পাবা। এটা মানে কি? এটা মানে হচ্ছে আরও একটা অ্যালকাইল মূলক, আর প্রাইমও একটা অ্যালকাইল মূলক, বাট দুইটা অ্যালকাইল মূলক ভিন্ন অ্যালকাইল মূলক। কি অ্যালকাইল মূলক? ভিন্ন। মানে কি? ধরো আর যদি মিথাইল হয়, CH3 হয়, তাহলে আর প্রাইম ধরো হচ্ছে ইথাইল। বুঝছো? আর আর প্রাইম দিয়ে কি বোঝায়? দুইটা অ্যালকাইল মূলক কি ভিন্ন অ্যালকাইল মূলক। আর যদি আমি এরকম লিখতাম যে আর ও আর, দেখো এর মানে দুইটা অ্যালকাইল মূলক কি সেম অ্যালকাইল মূলক, দুইটাই ধরো মিথাইল আর দুইটাই ইথাইল, দুইটাই প্রোপাইল, ব্যাপারটা হচ্ছে ধরো দুইটাই মিথাইল। অলওয়েজ প্র্যাকটিস করবা সাধারণ সংকেত দিয়ে। কথা বুঝছো কেন? কারণ এখানে তুমি আরেক জায়গায় যে কোনো অ্যালকাইল মূলক কি বসতে পারে, ধরো আমি মিথাইল দিয়ে প্র্যাকটিস করলে হবে, পরীক্ষায় তো ইথাইলও আসতে পারে, প্রোপাইলও আসতে পারে। ওকে, আচ্ছা ইথার গেল। আচ্ছা, ইথারের পরে এরপরে আমাদের আসবে হচ্ছে কি অ্যালডিহাইড এবং কিটোন। এরপরে আমাদের আসবে অ্যালডিহাইড এবং কিটোন। আচ্ছা,
পর্যন্ত সবাই এই জায়গায় মনোযোগ না দিলে ভুল করবা। অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? নরমালি হয়তো তুমি এভাবে পড়ছো যে ভাইয়া CHO যদি থাকে তাহলে এটা কি অ্যালডিহাইড, ঠিক আছে? অথবা তুমি এভাবে পড়ছো যদি ভাইয়া যদি CO থাকে তাহলে এটা কি কিটোন, ঠিক আছে? আমি তো এভাবে পড়ছি, এইভাবে পড়লে তুমি ভুল করবা। এটা কনসেপ্টটা কি দেখো, অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমাদের যে কার্বন পরমাণুটা থাকবে এইটা একটা অক্সিজেন পরমাণুর সাথে ডাবল বন্ডে থাকবে, ঠিক আছে? এটা ফিক্সড। CO থাকা লাগবে, কি থাকা লাগবে? অ্যালডিহাইডেও CO থাকবে, কিটোনেও কি থাকবে? CO, এটা থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কার্বনের কয় হাত পূরণ হয়েছে? 2 হাত না? আরো 2 হাত বাকি থাকলো কি নাই কার্বনের, বলো? ঠিক আছে, ওই 2 হাত আগে এভাবে দাও। আচ্ছা এবার আসো, এই যে 2টা হাত যে কার্বনের আরো বাকি রইলো, এই 2 হাতের মিনিমাম 1 হাতে, মিনিমাম কয় হাতে? 1 হাতে, মিনিমাম 1 হাতে, 2 হাতের মিনিমাম 1 হাতেও যদি একটা H থাকে, এই 2 হাতের মিনিমাম 1 হাতে যদি কি থাকে? একটা H থাকে। 2 হাতেও H থাকলে কোনো সমস্যা নেই, 2 হাতেও H থাকলে কোনো সমস্যা নেই, বাট মিনিমাম যদি 1 হাতে, কমপক্ষে 1 হাতে যদি একটা কি থাকে? H থাকে, তাহলে বুঝবে এটা অ্যালডিহাইড। তাহলে বুঝবে কি অন্য হাতে কি আছে এটা আমার চিন্তাও করার দরকার নেই, অন্য হাতে কি আছে এটা আমার চিন্তাও করার দরকার নেই। আমার খালি এটা এনশিওর করতে হবে যে সিওর মিনিমাম 1 হাতে একটা H আছে কিনা, তাই এটা অ্যালডিহাইড। তাহলে আমি কখনো এইভাবে মুখস্থ করবো না যে ভাই CHO থাকলে অ্যালডিহাইড, এইভাবে মুখস্থ করা যাবে না, এইভাবে সেটা ভুল কনসেপ্ট। তুমি এভাবে শিখবা CO থাকলে ওই COর মিনিমাম 1 হাতে যদি একটা H থাকে তাহলে সেটা কি অ্যালডিহাইড হবে। অন্য হাতে কি থাকতে পারে ভাই? অন্য হাতে যে কোনো কিছু থাকতে পারে, অন্য হাতে Hও থাকতে পারে, অন্য হাতে কোনো একটা অ্যালকাইল মূলক থাকতে পারে, তাতেও কোনো সমস্যা নাই, অন্য হাতে একটা বেনজিন রিংও থাকতে পারে, এগুলো নিয়ে পরে আলোচনা আসবে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো কিনা? তুমি বেনজিন রিং দেখছো না, 6 কার্বনের বলয়, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে সিওর মিনিমাম 1 হাতে যদি একটা H থাকে, অন্য হাতে কি আছে সেটা আমার এখানে দেখার বিষয় নয়, যাই থাকুক না কেন সেটা কি হবে? অ্যালডিহাইড হবে। এটা আমাদের অ্যালডিহাইড, এটা আমাদের অ্যালডিহাইড। এইভাবে হচ্ছে আমরা অ্যালডিহাইড কি করব? আইডেন্টিফাই করব। এবার আসো কিটোন। তো আগে তুমি দেখবা CO আছে কিনা, আগে তুমি দেখবা CO তো থাকতেই হবে, অ্যালডিহাইডের মধ্যেও CO আছে, কিটোনের মধ্যেও CO আছে, কিটোনের মধ্যে CO আছে। যদি তুমি দেখো COর কোনো হাতেই H না থাকে, COর কোনো হাতেই কি না থাকে? H না থাকে, তাহলে তুমি বুঝবে সেটা কি কিটোন, ঠিক আছে? COর কোনো হাতেই যদি H না থাকে তাহলে তুমি বুঝবে সেটা কি কিটোন। ধরো তোমার CO আছে, তো COর এক হাতে ধরো আছে CH3, আর এক হাতে মনে করো আছে C2H5, ঠিক আছে? এক হাতে মিথাইল আছে, আর হাতে কি আছে? ইথাইল আছে, তাহলে এটা কিটোন। সিম্পল কনসেপ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আবার বলতেছি CHO মুখস্থ করব না, CHO মুখস্থ করব না, আমি চিন্তা করব CO। CO মিনিমাম 1 হাতে হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড। চলো তোমরা যদি একটা एग्जांपल দিই, তোমরা আমাকে বলো এটা অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে, দেখি তোমরা পারো কিনা। বলো এটা অ্যালডিহাইড নাকি কিটোন? অ্যালডিহাইড, অ্যালডিহাইড।
আছে CO এর একাতে হাইড্রোজেন অবশ্যই আছে এই যে আছে না তাহলে আমাকে চিন্তাই করতে হবে এটা অ্যালডিহাইড চোখ বন্ধ করে এটা অ্যালডিহাইড আটাই বলে CO আছে CH2 বলো এটা এটা কি এটা কিটোন কারণ CO এর কোনো দি হাইড্রোজেন নাই নয়টি এটা কি হবে এটা লিনে কি এটা কিন্তু অ্যালডিহাইড না এটা অবশ্যই অ্যালডিহাইড আমি তো বলছি যে মিনিমাম এক হাতে একটা ইস থাকলেই হবে দুই হাতে থাকলে কোনো সমস্যা নাই দুই হাতে থাকলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো বাট মিনিমাম এক হাতে থাকলেই দিছে ঠিক আছে তাহলে এটাও অ্যালডিহাইড আশা করা যায় তোমাদের এখন থেকে অ্যালডিহাইড এবং কিটোন আইডেন্টিফাই করতে কোনো সমস্যাই হবে না ইজিলি হবে আইডেন্টিফাই করতে আচ্ছা চলো অ্যালডিহাইড কিটোন গেল এরপর আমাদের কি আসবে কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এরপরে আসবে কার্বক্সিলিক অ্যাসিড 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 খুবই সিম্পল বলো যে কোনো কার্বক্সিলিক সাধারণ সংখ্যা কি আর সি ঠিক আছে অ্যাসিড খুবই সিম্পল সি ডাবল এইচ দেখে এটা কি কার্বক্সিলিক অ্যাসিড এবার সি ডাবল এইচ যেটা আছে এটা একটু ভেঙে লিখো তুমি এটাকে ভেঙে লিখলে কি দাঁড়াচ্ছে আর সি ডাবল বন্ধ এটা হচ্ছে সি ডাবল এইচ কে ভেঙে লিখলে এরকম দাঁড়াবে ঠিক আছে তো অ্যাসিড আমরা মোটামুটি পারবো অ্যাসিড নিয়ে কোনো ঝামেলা নেই অ্যাসিডে কোনো ঝামেলা নেই সি ডাবল এইচ দেখলে চোখ বন্ধ করে এটা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে কোনো ঝামেলা নেই ভাই এটা কিটোন লাগতেছে আচ্ছা এটা কি কিটোন এটা কি কিটোনের শর্ত মানছে কি মনে হয় এটা তো অনেকে বলতে পারে CO তো আছে এটা কি হবে না ওইখানে তো CO এর দুই হাতে দুটো কি থাকা লাগতো অ্যালকাইল মূলক অর বেনজিন রিং ঠিক আছে তাহলে এটা কিটোন হবে এটা তো CO এর এক হাতে তো আর আছে ঠিক আছে আর হাতে কি আছে OH আছে ঠিক আছে অন্তত অ্যালকাইল মূলক CH3COOH আমাদের সবচেয়ে পরিচিত ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবার অ্যাসিড থেকে মনোযোগ ধরে এবার একটু ফোকাস করো অ্যাসিড থেকে আমরা কিছু যৌগ পাবো এই জায়গাটা একটু মনোযোগ ধরো দেখো অ্যাসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই OH অংশটা বুঝছো এখন আমরা কি করব এই অ্যাসিডের OH-টাকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা রিপ্লেস করব যেমন ধরো আমি যদি এখন এই OH কে এই যে OH-টা আছে তাহলে RCO ঠিক থাকবে RCO ঠিক থাকবে দেখো RCO ঠিক থাকবে ভালো করে দেখো আগে অ্যাসিড বুঝবে অ্যাসিড হচ্ছে RCO তারপরে কি OH না এটা হচ্ছে অ্যাসিড RCO পর্যন্ত ঠিক রাখবো OH-টার জায়গায় যদি একটা হ্যালোজেন পুট করি দেখো OH-টার জায়গায় যদি একটা হ্যালোজেন পুট করি অ্যাকচুয়ালি অ্যাসিড থেকে এই যৌগটা উৎপন্ন হবে না ধরো অ্যাসিড থেকে কোনো একটা বিক্রিয়ার কারণে এই OH-টা ধরো একটা হ্যালোজেন দিয়ে কি রিপ্লেস হয়ে গেছে ঠিক আছে তাহলে অ্যাসিড হতে উৎপন্ন জিনিসপাতি না এটা অ্যাসিড হতে উৎপন্ন জিনিস এই জন্য এগুলাকে বলবো অ্যাসিডের জাতক কি বলা হয় এগুলাকে অ্যাসিডের জাতক মানে কি অ্যাসিড থেকে ওই জিনিসটা কি হয়েছে উৎপন্ন হয়েছে এগুলো অ্যাসিডের জাতক তো দেখো এই জিনিসটার নাম কি এই যৌগটার নাম হচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড একে বলে অ্যাসিড হ্যালাইড খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড
অ্যাসিডের OH অংশটা যদি এটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয় এটাকে কি বলে অ্যাসিড হ্যালাইড অ্যাসিড হ্যালাইড আমাদের যেমন অ্যালকাইল হ্যালাইড আছে এরকম কি অ্যাসিড হ্যালাইড আছে আচ্ছা এবার আসো এবার যদি আমরা এই OH অংশটাকে দেখো এই OH অংশটাকে যদি হ্যালোজেনের বদলে আমরা একটা NH2 মূলক দিয়ে রিপ্লেস করি কি দিয়ে রিপ্লেস করি NH2 মূলক দিয়ে রিপ্লেস করি দেখো এবার যদি আমরা OH অংশটাকে একটা NH2 দিয়ে রিপ্লেস করি তখন এটাও কি অ্যাসিড থেকে তৈরি হবে না কোনো একটা বিক্রিয়ার কারণে হয়তো বা OH টা কিসে কনভার্ট হয়ে গেছে NH2 তে কনভার্ট হয়ে গেছে তাহলে এটাও কি অ্যাসিডের একটা জাতক এটার নাম কি এই টাইপের কার্যকরী মূলকের নাম বিশেষ করে এই অংশটা কি এই যে CONH2 পার্টটা এটা তোমার COX যেটা এগুলোকে আমরা বলবো অ্যাসিড অ্যামাইড এটা তোমরা বায়োলজিতে পড়ে থাকবা এই যে তোমরা এই যে কোষ রসায়ন বলো তুমি ওখানে বিভিন্ন প্রোটিনের গঠন করছো প্রোটিনের স্ট্রাকচার ওখানে তুমি এই CONH2 মূলকটা প্রায় দেখবা এটা তোমার কি পেপটাইড বন্ধনের মাধ্যমে তোমার কি অ্যামাইনো অ্যাসিড অণুগুলো পরস্পরের সাথে কি হয় যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে মানে অনেকগুলো পলিপেপটাইড মিলে একটা প্রোটিন কি হয় গঠিত হয় ঠিক আছে এটা করছি তুমি দেখো তাহলে এই অ্যাসিড অ্যামাইড CONH2 কে কি বলে অ্যাসিড অ্যামাইড যে অ্যাসিডের জাতক COX কে কি বলে অ্যাসিড হ্যাঁ তাহলে অ্যাসিডের এই দুইটা জাতক আমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা 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 এবার আসো অ্যাসিড থেকে আমাদের আরো একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অ্যাস্টার তোমরা সবাই এটা পড়ছো অথবা অ্যাস্টার ঠিক আছে অ্যাসিড থেকে মূলত অ্যাস্টার তৈরি হয় তাহলে আমরা একটু অ্যাস্টারটাও দেখি অ্যাস্টার কি বা আইডেন্টিফাই করে দেখো অ্যাস্টার 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 বোঝার জন্য দেখো তুমি যে কোনো স্ট্রাকচারে আগে দেখবা COO আছে কিনা COO আছে কিনা তোমার কাজ কি তুমি কোন একটা স্ট্রাকচারের মধ্যে সবার আগে কি খুঁজবা অ্যাস্টার ফাইন্ড আউট করার জন্য COO আছে কিনা আগে এটা খুঁজবা আচ্ছা এটা খুঁজবা খোঁজার পর তুমি দেখবা এই COOর ডান পাশে COOর কোথায় বাম পাশে না COOর ডান পাশে কোনো অ্যালকাইল মূলক আছে কিনা COOর বামে কি আছে ডাজন্ট ম্যাটার COOর বামে কি আছে ডাজন্ট ম্যাটার আমি সবার আগে খুঁজবো COO আছে কিনা এটা যদি একবার পাওয়া যায় এরপর আমি কি দেখব আমি দেখব COOর পরে কোনো অ্যালকাইল মূলক আছে কিনা তাহলে COOর পরে একটা আর আছে ঠিক আছে তাইলেই বুঝে নিব এটা কি অ্যাস্টার বাম সাইডে কি আছে ডাজন্ট ম্যাটার एग्जांपल দিই যেমন ধরো আমি বললাম যে COO CH3 ওকে বাম পাশে দিয়ে দিলাম একটা H ওকে তাহলে বাম সাইডে আমি দেখবই না তাহলে আমি দেখছি ঠিক আছে COO আছে COO এর পাশে কি আছে ডান পাশে কি আছে একটা অ্যালকাইল মূলক আছে কনফার্ম হয়ে গেল যে এটা কি হবে একটা অ্যাস্টার হবে ঠিক আছে আচ্ছা এরকম হইতে পারে যেমন ধরো আমি নিলাম বেনজিন রিং দেখো আমি নিলাম বেনজিন রিং এর একটা COO নিলাম আর নিলাম হচ্ছে CH2 CH3 তাহলে এরকম একটা স্ট্রাকচার দিয়ে তোমার যদি জিজ্ঞেস করে কোনো একটা টিচার যে বলো তো এটা কোন যোগের মধ্যে পড়ে এটাকে অ্যালকোহল নাকি অ্যালডিহাইড নাকি কিটোন নাকি ইথার নাকি এস্টার বলো এটা কি হবে আগে তো ভাই তুমি অর্গানিক পদ্ধতি আগে ধরে কার্যক্রমগুলো প্রপারলি বুঝতে হবে কোনটা কি তাহলে বুঝতে পারলাম যে ভাই COO আছে বামে কি আছে আমি দেখবই না ডান পাশেও আছে ডান পাশে একটা অ্যালকাইল মূলক আছে চোখ বন্ধ করে কি হবে এস্টার ঠিক আছে এইটাই এভাবে তুমি এটা করো এগুলো ট্রিক্স
হাজার হাজার লাখ লাখ স্ট্রাকচার আছে, ঠিক আছে? এতগুলোকে মুখস্থ করা সম্ভব? ইম্পসিবল। লাস্ট একটা বলবো, আজকে শেষ, লাস্ট একটা বলবো, সেটা হচ্ছে অ্যামিন। 3 মিনিট লাগবে, এসটা শেষ। এগুলো সব অ্যামিন। তো অ্যামিন জিনিসটা হচ্ছে তোমাদের 19 ছিল না? দেখো অ্যামিন তোমাদের 19 এর মধ্যে অ্যাসিড পর্যন্ত ছিল, হাইয়েস্ট অ্যাসিড পর্যন্ত ছিল। অ্যামিন অ্যামিন শোনো, অ্যামিনের উৎপত্তি ঘটে মূলত অ্যামোনিয়া থেকে। এই জন্য তো নাম হচ্ছে অ্যামিন, দেখো এই জন্য তো নাম হচ্ছে অ্যামিন বা অ্যামিন যেটাই বলো। অ্যামিন তৈরি হয় থেকে, অ্যামিন বানানো হয় অ্যামোনিয়া থেকে। কিভাবে বানায় দেখো, আমার জিনিস বলো, এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার মধ্যে এইচ কয়টা? এইচ কয়টা? এইচ 3টা। এইচ 3টা দেখো, এইচ 3টা অ্যামোনিয়ার মধ্যে। এখন তুমি কি করবা? তুমি যেটা করবা, তুমি এই এইচ গুলাকে, মানে অ্যামোনিয়ার এইচ গুলাকে তুমি অ্যালকাইল মূলক দিয়ে রিপ্লেস করা শুরু করো। ধরো তুমি একটা এইচ কে একটা মিথাইল দিয়ে রিপ্লেস করে দিলাম, কি হয়ে গেল বলো? এরকম হয়ে যাবে না? CH3NH2 হয়ে যাবে না বলো? এটা CH3NH2 হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেছে অ্যামিন, কিছু না হয়ে গেছে। এটা সিম্পল, অ্যামিন বানানো একদমই সিম্পল। জাস্ট অ্যামোনিয়ার হাইড্রোজেনগুলোকে তুমি অ্যালকাইল মূলক দিয়ে রিপ্লেস করলে সেটা কি হয়ে যাবে? অ্যামিন হয়ে যাবে, ঠিক আছে? এই জেনারেলি অ্যামিন বলতে মূলত NH2 কে বোঝায়। কাকে বোঝায়? NH2 কে বোঝায়। এখন NH2 হইলে যে এটা অ্যামিন হবে, ব্যাপারটা এমন না। NH2 না হলে অ্যামিন হতে পারে। কিভাবে দেখবা? ধরো তুমি কি করলা, তুমি দুইটা H কে, শোনো, দুইটা H কে তুমি দুইটা মিথাইল দিয়ে রিপ্লেস করলা, এরকমও তো হইতে পারে। লক্ষ্য করো, তুমি নাইট্রোজেনের দুইটা তিনটা H এর মধ্যে দুইটা H কে তুমি দুটো মিথাইল দিয়ে কি করে দিছো? রিপ্লেস করে দিছো। তাহলে নাইট্রোজেনের কয়টা H থাকলো? কয়টা H থাকলো? একটা H থাকলো। এটাও কিন্তু অ্যামিন, এটাও কিন্তু অ্যামিন। তো সচরাচর অ্যামিন বলতে আমরা মূলত NH2 কে বুঝে থাকি, বাট NH2 ছাড়াও অ্যামিন হতে পারে। এমনও হতে পারে তুমি তিনটা H কে রিপ্লেস করে দাও, তুমি তিনটা H কে দেখো, তুমি তিনটা H কে মিথাইল দিয়ে রিপ্লেস করে দাও, তাও এটা অ্যামিন। বুঝছো কিনা? তাও এটা অ্যামিন। আবার বলছি, NH2 থাকাটাই অ্যামিনের জন্য জরুরি বিষয় না। মেন কথা হচ্ছে, মেন কনসেপ্ট কি, অ্যামিন কিভাবে প্রোডিউস হয়। অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণুগুলো অ্যালকাইল মূলক দ্বারা আর ইউ ক্যান সে বেনজিন বলয় দ্বারা প্রতিস্থাপিত হয়, যে যৌগিকপূর্ণ দেখা অ্যামিন বলে। আচ্ছা, তো মোটামুটি আমরা সব মেজর কার্যগুলো কভার করেছি। আর দুই তিনটা বাকি আছে, মাইনর একটু এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের মেন পড়া স্টার্ট হবে। আজকে কি বেসিক ছিল। সেফটি কিলোটা লাগবে ভাইয়া, এটা তো লাগবে না